বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বলছিলাম যে নতুন করে যে মামলাগুলো সচল হচ্ছে, এর মধ্যে নতুন কোনো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো ডাইমেনশন এতে যুক্ত হচ্ছে কিনা জনাব জুনায়েদ সাকি? না, এখন যখন যেটা আমরা বারবার আলোচনা করছি যে মামলা দীর্ঘসূত্রিতার মধ্যে থাকে এবং সময় সময় এটা আসে এবং তখনকার সাথে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে এটা সম্পর্ক তখন তৈরি করাটার বাস্তবতাটা তৈরি হয়। এখন ধরুন যে আমরা কখন কখন এগুলো উঠতে দেখি এবং সেই সময় দেখা যায় যে একটা আন্দোলন চলছে কিংবা বিরোধী দলের দিক থেকে একটা চাপ তৈরি হচ্ছে এবং তারা নানানভাবে তাদের নিজেদের অ্যাসার্ট করছে। সেই রকম জায়গায় যখন মামলাগুলো উঠে আসে তখন বোঝা যায় যে এই মামলাগুলোর সাথে রাজনৈতিক প্রেক্ষাপটের একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং আসলে মামলাগুলো তো একটা যখন এই সময়ে সময়ে রাজনৈতিক অবস্থার সাথে তাল মিলিয়ে উঠবে নামবে তখন এটার সরাসরি রাজনৈতিক একটা সম্পর্ক মানুষ তৈরি করবে। ফলে এই মামলাগুলোর ক্রেডিবিলিটি কিন্তু এভাবেই কমতে থাকে। এক, দুই হচ্ছে যে একজন বিশিষ্ট সাংবাদিক এখানেও কথা বলছিলেন, অন্য জায়গায় কথা বলছিলেন, আমি শুনছিলাম যে আমাদের এখানে এখন দেখা যাচ্ছে যে মামলা করার ক্ষেত্রে তারকা খোঁজা হচ্ছে, মানে অর্থাৎ তারকাকে যুক্ত করে মামলা করার একটা চেষ্টা। আইনজীবী তারকা নাকি? না না না, রাজনৈতিক নেতৃবৃন্দ তারকা, বিভিন্ন তারকা। সম্ভবত মঞ্জুরুল হাসান বুলবুল এটা বলছিলেন যে এই তারকা নাম যুক্ত করতে পারলে মনে হচ্ছে যে মামলার ইয়ে বাড়বে, তাতে আবার মামলার ক্রেডিবিলিটিও কমে কিন্তু। ফলে এবং তখন কিন্তু রাজনৈতিকভাবে কি বলে একটা হয়রানি দমন এইটার মানে হাতিয়ার হিসেবে মামলাগুলো ব্যবহৃত হচ্ছে, এই কথাটা বলার বাস্তব ভিত্তিটা তৈরি হয়। ফলে বাংলাদেশে আসলে বিচার প্রক্রিয়াটা এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে মানুষ এই বিচার প্রক্রিয়ার মধ্যে বিশেষত রাজনৈতিক মামলা কিংবা নেতা নেত্রীদের নামে মামলা, এমনকি দুর্নীতি মামলাগুলো, এগুলো সবই এখন এমনভাবে এই অস্বচ্ছতার অভাবে এই জায়গায় চলে এসছে যে সবগুলোকেই রাজনৈতিক বিভাজনের মধ্যে ফেলে দেওয়া সম্ভব এবং একটাকে এই রাজনৈতিক বিভাজন আসলে জনাব জাহিদুল বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে এই যে রাজনৈতিক বিভাজন দেখেন, সেই বিভাজনে পড়ে অবরোধে আপনি দেখেন এখন পর্যন্ত 36 জন, অন্তত 36 জন আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, 2 শতাধিক মানুষ আহত মানে দগ্ধ হয়েছে, তারা চিকিৎসাধীন আছেন। মানে এর আসলে শেষ কোথায়? এই শেষ যদি আপনি এক বাক্যে জানতে চান, আমি আপাতত দেখছি না। কারণ এখনো দুই পক্ষই অনড়। এখন আপনার বিএনপি চাচ্ছে এটি সংলাপের মধ্য দিয়ে নতুন নির্বাচন পদ্ধতি বের করে নতুন নির্বাচনে যাওয়া। আওয়ামী লীগ তো স্পষ্টই বলছে 2019 সালের আগে নির্বাচন নয়। তো এই জায়গায় তো আপাতত আমি কোনো সমাধান দেখছি না। তবে মাঝখান দিয়ে যে মানুষগুলো মারা যাচ্ছে আর এই বিএনপির আন্দোলন, আমি তো এটাকে আন্দোলন দেখছি না যদিও, কারণ কোথাও আমি আন্দোলন হতে দেখছি না। আমি জানি না সাকিরা দেখতে পান কি না আন্দোলন যেটা হচ্ছে এখন। অনেকটা এই উদাহরণ যদি দেন আপনি, যে ওই একশো ওই কিছু দুর্বৃত্ত মানুষকে অপহরণ করে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে গিয়ে বলে না মুক্তিপণ দাও, এই মুক্তিপণ দিলে বা 1 কোটি টাকা দিলে বা 10 লক্ষ টাকা দিলে তোমার ছেলেকে ছেড়ে দেব। আমার কাছে এখন মনে হচ্ছে এই আন্দোলনটা এই জনগণকে আপনার জিম্মি করেছে। তুমি আমার দাবি মেনে নাও, নয়তো আমি আগুনে পুড়িয়ে মারবো। তুমি আমার দাবি মেনে নাও, নয়তো আমি পেট্রোল বোমা ছুড়ব। প্রধানমন্ত্রী কিন্তু গতকাল খুবই কড়া ভাষায় বলেছেন যে এর বিরুদ্ধে আর কি সর্বাত্মক ব্যবস্থা নিতে, এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন তা না হলে দায়িত্ব, মানে পুলিশ যে ব্যবস্থায় নিক না কেন সেই দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন। হ্যাঁ, তো পুলিশকে এই 24 দিন পরে, অবরোধের কতদিন আজকে? 24 দিন। 24 দিন পরে শেষ এই কথা বলার লাগে না যে ব্যক্তি আপনার কাউকে পেট্রোল বোমা ছুড়ে মারবে, যে ব্যক্তি আপনার মানুষকে পুড়িয়ে মারবে, তাকে নির্দেশ দিতে হবে কেন? আবার দায় প্রাইম মিনিস্টারের নিতে হবে কেন? এটা পুলিশের রুটিন ওয়ার্ক। ওই ক্রিমিনালকে বা ওই দুর্বৃত্তকে বা ওই রাজনৈতিক কর্মী হন যেই হোক, ওই সন্ত্রাসীকে দমন করা, সেটা প্রয়োজনে আমি তো মনে করি যে প্রয়োজনে গুলি করা উচিত। কিন্তু আমাদের তো আসলে সর্বক্ষেত্রেই পরিমিতি বোধের অনেক ঘাটতি আছে। নিশ্চয়ই আমাদের পুলিশ বাহিনীতেও সেই পরিমিতি বোধের ঘাটতি আছে। আমি বলছি যে পুলিশ তো সেই জায়গাটা এখনো যায় নাই। আপনার 24 দিন, আমি তো এই যে বিডিআর এর যে আপনার বিজিবির প্রধান যে বক্তব্য দিয়েছেন, আমি ভেরি মাচ একমত ওনার সঙ্গে। আমি যদি দেখি না পুলিশকে এটা করতে হবে, পুলিশ কর্মকর্তা হিসেবে উনি কি এরকম বক্তব্য রাখতে পারেন? কে বিডিআর বিজিবি এরকম বক্তব্য উনি কি বলেছেন? উনি বলেছেন কি না আমি বলি, আপনি কারেক্ট করে দেন যদি ভুল হয়। উনি বলেছেন যারা পেট্রোল বোমা ছুড়ে, যারা সন্ত্রাস করে, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি যদি দেখি একজন মানুষ 10টা মানুষকে মারছে পেট্রোল বোমা দিয়ে, আমি যদি তাকে মেরে 10টা মানুষকে বাঁচাতে পারি, তা আমার যে জওয়ানদের হাতে যে রাইফেল আছে সেটা ইউজ করতে পারে। তা বিজিবির জওয়ানদের হাতে তো আপনার লাঠি থাকে না, তাদের হাতে অস্ত্রই থাকে, সে অস্ত্র ব্যবহার করবে না কেন?
খুবই স্বাভাবিক। আমি যদি আজকে এখানে দেখি আপনার গায়ে কেউ পেট্রোল বোমা মারছে, কিন্তু আমার দেখেন- হাতে যদি অস্ত্র থাকে, দেখেন বৈধ গত অস্ত্র, আমি কি কয়দিনে প্রতিরোধ করব না? আপনার যে বেশ কিছু কিন্তু বন্দুক যুদ্ধও কিন্তু হয়েছে, সেটা কি আসলে শুনেন, কতখানি সেটা আবার আলাদা জিনিস। না আমার এই বিষয়ে কথা আছে, আমাকে কিছু হ্যাঁ, আমার সময় নিঃসন্দেহে, দিতে জি, হবে। বলুন। না, আমি শেষ করিনি একটা লাইনে। আমি ওইটার সঙ্গে আমি একমত। আমি যদি দেখি আজকে আমার সহকর্মী আপনি অথবা জুনায়েদ সাকিব এখান থেকে যাওয়ার পথে পেট্রোল বোমাবাজ দ্বারা আক্রান্ত হলেন, আমি সাংবাদিক, আমার হাতে যদি বৈধ অস্ত্র থাকে আমি গুলি করে দেব। এটাই প্রতিরোধ তো আমি করব। আমাকে মারবে, আমি প্রতিরোধ কিন্তু করব না। সেখানে তো পুলিশ আসলে কেন করবে না? রাজনৈতিক উদ্দেশ্যেও এরকম এখন আপনি- হত্যাকাণ্ড তো হতে পারে নাকি? তাহলে আপনি চুপচাপ বসে থাকেন, আপনি পেট্রোল বোমা খেতে থাকেন। প্রতিরোধ করতে গেলে যদি আপনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তাহলে এই দেশের মানুষ পেট্রোল বোমা মূর্তি থাকবে, যেটা এখন জুনায়েদ হচ্ছে। সাকিব, জি, আপনি। আচ্ছা, আমি প্রথমে যে জিনিসটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে বিএনপি এবং 20 দলীয় জোট, বিএনপির সাথে জামাত ইসলামী আছে এবং তারা গত 23 দিন ধরে অবরোধ করছেন এবং হরতাল করছেন। তারা তাদের দাবি দাওয়া পেশ করেছে এবং সারা দেশে এক ধরনের অবরোধ হচ্ছে। দেশ এক ধরনের অচল অবস্থার মধ্যে, কিন্তু এটা বাস্তব আছে। এখন এর মধ্যে আমরা দেখছি নাশকতার ঘটনা ঘটছে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা হচ্ছে এবং পেট্রোল বোমায় মানুষ পুড়ে বার্ন ইউনিট ভরে যাচ্ছে। এখন আমাদের কাজটা কি? আমরা এই পুরো বিষয়টাকে প্রথমত দেখা দরকার যে এটা কি একটা সাধারণ সন্ত্রাস নাকি এর পেছনে একটা রাজনৈতিক সংকট প্রেক্ষাপট আছে, দুইভাবে। তাহলে সাধারণ সন্ত্রাসী তৎপরতা যা হচ্ছে সেটার ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের আইনি বিধান আছে, তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এখন সেই বিধান তারা প্রয়োগ করবে। আপনি রাষ্ট্র কিন্তু আইনসম্মতভাবে বল প্রয়োগ করেন। একজন অপরাধী আইন অমান্য করে বল প্রয়োগ করে বলেই তো আপনি তাকে অপরাধী বলছেন। আপনি রাষ্ট্র যদি আইনসম্মতভাবে বল প্রয়োগ না করে আইন ভঙ্গ করে বল প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনিও সমান অপরাধী হচ্ছেন এবং আপনি অপরাধকে মোকাবেলা করার ন্যায্যতা হারিয়ে ফেলছেন। তাহলে আমরা যে প্রসঙ্গটা তুলছি যে রাষ্ট্র, সংবিধান ইত্যাদি আইনি বিধানগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে আইন মেনে মানে বল প্রয়োগ করার অধিকার দিয়েছে এবং সেটা তারা করবেন। সেই কাজটা করার ক্ষেত্রে তাদেরকে কে বাধা দিচ্ছে? কিন্তু তারা 24 দিন ধরে এখনো মানে যে সাফল্য আমরা মানে তাদের কাছ থেকে তারা আশা করতে পারে মানুষ, কিংবা তাদের দাবি অনুযায়ী যে সাফল্য তারা দেখানোর কথা, তারা কিন্তু সেটা দেখাতে পারছেন না। কিন্তু গুলি করে দেওয়া হবে বলে যাচ্ছে। বলছেন কেন? তারা আইন অনুযায়ী তাদের কাজ করার কথা। না, বলছেন এবং সেই মানে আইনে কি বলা আছে? না, না, একজনকে বলছেন, আমি একটু এটা শেষ তো করি। একটুখানি এখানে যুক্ত করে আমি নিই। একটু শেষ করে নিই। সেটা হচ্ছে একজনকে বলছেন তারা আইন অনুযায়ী আছে, আপনি যদি কাউকে অপরাধ করতে দেখেন এবং কি গুলি করতে দেখেন, এই ধরনের ভয়াবহ অপরাধ করতে দেখেন, আপনি তাকে গুলি করলে আপনার পায়ে গুলি করতে হবে। তাহলে আপনাকে কিন্তু আপনার আইন মেনে চলতে হবে। আপনি যদি এই আইন মানে না মেনে আপনি যদি একেবারে একটা গুলি করার, এই ধরনের গুলি, হত্যা, খুন, এগুলোর কমে আপনি আর কোনো কথা বলতে পারছেন না, এটা তো রাষ্ট্রের ভাষা হতে পারে না। এটা নাগরিকদের ভয় পাওয়া দেওয়ার তার কাজ না। আমার বক্তব্য হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী আমার এখানে প্রশ্ন আছে আপনার কাছে। এটা তো নাগরিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে হ্যাঁ। পারে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না এই বলে যদি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা বলেন, সেটা তো আমরা না, বাংলাদেশে সেটা তো মানে আইনের শাসন, আইনের শাসন মানে হচ্ছে কি আইন মানে তাহলে আমি হচ্ছে আমার আমরা কথাটা শাসন। শেষ পর্যায়ে আসি। সেটা হচ্ছে যে আজকে মানে পুলিশ কিংবা ইয়েকে যে কোনো কি বলে একতরফা ভাবে তারা আইনসম্মতভাবে তাদের আইন শৃঙ্খলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, দ্যাটস শেষ। কিন্তু আমরা এই সহিংসতার পেছনে যে রাজনৈতিক সংকটটা আছে, প্রেক্ষাপটটা আছে, এইটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, এটাকে কেবলমাত্র একটা আইন শৃঙ্খলার ইস্যু হিসেবে দেখি, তাহলে আসলে কার্যত আমরা সহিংসতাকে উস্কে দিচ্ছি। যে কিন্তু আপনি যেটা বলছিলেন যে গুলি করে দেয়া, এই বাহিনী প্রধানরা যেমন করে বলছেন, এখন আপনি আইনের শাসন মানে কিন্তু একটা পারসেপশন। আপনি অপরাধীকে, আপনি কোথাও সিসি ক্যামেরার আওতায় থাকলে লেখা থাকে যে এখানে সিসি ক্যামেরা আছে, ঠিক তেমন ভাবে আপনাকে একটু হুঁশিয়ার, অপরাধীদের হুঁশিয়ার করে দেওয়ার জন্য তো এটা বলার দরকার আছে নাকি? দেখেন, এই বিতর্কগুলো শেষ হবে না। আমি বলছি যে ওনার শেষ লাইনে আপনি আসেন। বিষয়টা শুধুমাত্র ল এন্ড অর্ডার সিচুয়েশন না, বিষয়টা কিন্তু পিছনে উনি তো একটা যেমনটা বলছিলেন পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আছে। হুঁশিয়ারি ওই করার জায়গাটা মধ্যে- আসলে অ্যাড্রেস করা উচিত। আপনি আজকালকে অবরোধ বন্ধ করেন, আলোচনায় বসেন, আমি নিশ্চিত আপনার ওই পেট্রোল বোমা মারা বন্ধ হয়ে যাবে। আপনি ওই জায়গাটায় আসেন যে এই অবরোধ থেকে বা এই সন্ত্রাসী ঘটনা থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে। মানে আমরা এই পেট্রোল বোমা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা ভয়, আমরা এর নিন্দা জানানোর ভাষা নাই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এইটার পেছনে এটা কেবলমাত্র আইন শৃঙ্খলা ইস্যু হিসেবে দেখলে এই সমস্যার সমাধান হবে না, বরং আমরা এটাকে অব্যাহত করব।
তা থেকে কেউ যার যার রাজনৈতিক ফায়দা সে হয়তো পাবে, কিন্তু মানুষ কিন্তু এর থেকে বাঁচবে না। কিন্তু তাহলে মানুষ এর মধ্য বাঁচানোর দিয়ে- জায়গাটা হচ্ছে এইখানে এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালন করবে, তারা নাগরিকদের জীবন না, রক্ষা ঠিক করবে, আছে, কিন্তু সেটা আমরা মানুষের চাইবো, যে দায়িত্বগুলো আইনসম্মতভাবে সেটা করবে, মানুষ সেটাই কি চাইবো। সেই দায়িত্বগুলি, যেই সচেতনতার লেভেল দরকার সেইগুলো আছে কিনা, এবং মানুষ এর মধ্য দিয়ে রাজনীতিবিদদের প্রতি, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে কিনা, এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।